আপনারা শুনছেন আর্থার কোনান ডয়েলের লেখা এ স্টাডি ইন স্কারলেট। আজ রয়েছে এর দ্বিতীয় পর্ব, লরিস্টন গার্ডেন্স রহস্য। বন্ধুবরের থিওরি যে এতখানি প্র্যাকটিক্যাল তার নতুন প্রমাণ পেয়ে সত্যি হকচকিয়ে গেলাম। ওর পর্যবেক্ষণ আর বিশ্লেষণ ক্ষমতার উপর বহু গুণে শ্রদ্ধা বেড়ে গেল আমার। খানিকটা সন্দেহ তবু গেল না মন থেকে। কে জানে, হয়তো পুরো জিনিসটাই সাজানো আমার মন ধাঁধিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমাকে হকচকিয়ে দিয়ে তার কী উদ্দেশ্য তা অবশ্য বুঝতে পারলাম না। তাকিয়ে দেখি চিঠি পড়া সাঙ্গ হয়েছে হোমসের। গালা চকচকে শূন্য গর্ভ চোখে কি যেন ভাবছে। মন আর এখানে নেই। কি করে বুঝলে বলো তো, জিজ্ঞেস করলাম। কি বুঝলাম? খিটখিটে গলায় বলল, লোকটা রিটায়ার্ড জাহাজি সার্জেন্ট। তুচ্ছ ব্যাপারে মাথা ঘামাবার সময় আমার নেই, অভদ্রভাবে বলে উঠল হোমস। তারপরেই মৃদু হেসে বলল, রুক্ষতার জন্য ক্ষমা চাইছি। চিন্তার সুতো ছিঁড়ে দিলে কি না? যাকগে সে কথা। তুমি তাহলে সত্যিই দেখোনি লোকটা রিটায়ার করা জাহাজি সার্জেন্ট কিনা? একেবারেই না। কি করে জানলাম তা বুঝিয়ে বলার চেয়ে জানাটা অনেক সোজা। দুয়ে দুয়ে জুড়লে চার কি করে হয় যদি প্রমাণ করতে বলা হয়, তোমাকে ফাপড়ে পড়বে বই কি। চার যে হয় তা কিন্তু তুমি জানো। লোকটা রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকলেও হাতের উল্টো দিকে উল্কি চিহ্নটা চোখে পড়েছিল। নীল রঙের বিরাট একটা নোঙর, অর্থাৎ জাহাজে গন্ধ পাওয়া যাচ্ছে। চলাফেরা হাবভাব মিলিটারি ধরনের, গালপাট্টা জোড়াও, জাহাজি নাবিকদের মতো। তাহলে জাহাজ আর সমুদ্র মাথায় এসে গেল। হাবভাব আত্মমর্যাদা সম্পন্ন, কর্তৃত্ব ব্যঞ্জক। মাথা বেঁকিয়ে ছড়ি দোলানোর কায়দা নিশ্চিত লক্ষ্য করেছ। দৃঢ় সংকল্প, সচ্চরিত্র, মধ্যবয়স্ক মুখেই তা স্পষ্ট। সব মিলিয়ে নিমিষে বুঝলাম সে সার্জেন্ট। ওয়ান্ডারফুল, বললাম সহর্ষে। সামান্য ব্যাপার, মুখে বললেও হোমসের চোখ দেখে মনে হলো আমার বিস্ময় বোধ আর প্রশংসা জ্ঞাপনে সে বিলক্ষণ খুশি হয়েছে। এইমাত্র বলেছিলাম ক্রিমিনালের অভাব ঘটেছে। ধারণাটা যে ভুল, এই চিঠি তার প্রমাণ। বলে দারোয়ানের আনা চিঠিটা ছুঁড়ে দিল আমার দিকে। চোখ বুলিয়ে চেঁচিয়ে উঠলাম, আরে সর্বনাশ, এই যে সাংঘাতিক ব্যাপার। খুব একটা সাধারণ ব্যাপার মনে হচ্ছে না, প্রশান্ত কণ্ঠে বলল হোমস। জোরে পড়ো তো চিঠিখানা, শোনা যাক। জড়িয়ে পড়লাম চিঠির বয়ান। মাই ডিয়ার মিস্টার শার্লক হোমস, ব্রিক্সটন রোড বহির্ভূত ৩ নং লরিস্টন গার্ডেন্সে কাল রাতে একটা বৃষ্টি ব্যাপার হয়ে গেছে। রাত ২টোর সময় বাড়ির মধ্যে আলো দেখে সন্দেহ হয় বিটের কনস্টেবলের, কেননা সে জানত বাড়িটা খালি, কেউ নেই। বাড়ির দরজা খোলা, আসবাবহীন সামনের ঘরে পড়েছিল একটা সুবেশ লোকের মৃতদেহ। পকেটের কার্ডে লেখা নামটা এনকে জে ড্রেবার, ক্লিভল্যান্ড, ওহিও, যুক্তরাষ্ট্র। ডাকাতি হয়নি। লোকটা মারা গেল কিভাবে সেরকম কোনো চিহ্নও দেখা যাচ্ছে না। ঘরে রক্তের দাগ আছে, কিন্তু লোকটার গায়ে ক্ষত নেই। ও বাড়িতে সে এলো কি করে ভেবে পাচ্ছি না। পুরো ব্যাপারটা একটা প্রহেলিকা। 12টার আগে মনে হয় যদি বাড়িটায় আসেন আমাকে দেখতে পাবেন। আপনি না আসা পর্যন্ত জিনিসপত্র কিছুই নাড়াচাড়া করা হবে না। আসতে যদি পারেন বিশদ বিবরণ আপনার মুখেই শুনবেন। আপনার মতামত পেলে নিজেকে ধন্য বলে মনে করব। আপনার বিশ্বস্ত টোবিয়াস গ্রেগসন। স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দাদের মধ্যে সবচেয়ে স্মার্ট ডিটেকটিভ এই গ্রেগসন, বলল বন্ধুবর। রদ্দিমালের মধ্যে এই দুইজনই যা আছে, লেস্ট্রেড আর গ্রেগসন, দুজনেই চটপটে, উৎসাহী, কিন্তু গতানুগতিক খুবই খারাপ লাগে। রেশারেশিও আছে দুজনের মধ্যে। কাজে দর বড় হলে কি হবে কেউ কারো ভালো দেখতে পারে না, আড়ালে পিন্ডি চটকায়। এ কেসে দুজনে মাথা ঢোকালে বেশ রগড় হবে কিন্তু। শান্ত মন্তব্য শুনে অবাক না হয়ে পারলাম না, একটু জোরেই বললাম, কিন্তু আর তো দেরি করা যায় না, যাব আমি। ছ্যাকরা গাড়ি ডেকে আনবো? হাদও যাবো কিনা সেটাই ভাবছি। মাঝে মাঝে আমি এই জুতোর চামড়ার মতোই হদ্দ কুড়ে, কিন্তু সময় বিশেষে ভীষণ প্রাণবন্ত। আরে ভাই, এরকম একটা সুযোগের কথাই তো একটু আগে বলছিলে। ভায়া ওয়াটসন, এতে আমার কি লাভ বলতে পারো? ধরো রহস্যের সমাধান করলাম, গ্রেগসন লেসেট্রড কোম্পানির পুরো কৃতিত্বের পকেটে পড়বে।
বেসরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজনটা কি? কিন্তু ও যে তোমার সাহায্য ভিক্ষা করছে। তা করছে কারণ ও জানে এ ব্যাপারে আমি ওর গুরু। নিজেও তা স্বীকার করে, কিন্তু প্রকাশ্যে নয়। জিপটা টেনে ছিঁড়ে ফেলবে, তবুও তৃতীয় ব্যক্তির সামনে আমাকে ওর চাইতে বড় আসন দেবে না। তাহলেও চলো দেখে আসা যাক, নিজের কৌতূহল মেটাতেই যাব। যদি কিছু না পাওয়া যায়, হাসি ঠাট্টা করে আসা যাবে খুন। এসো। ঝটপট ওভারকোটটা গায়ে চাপিয়ে চটপট পা বাড়ালো হোমস। উৎসাহ শেষ পর্যন্ত উদাসীন্যকে ঘাড় ধাক্কা দিতে পেরেছে। টুপি নাও তোমার, বলল আমাকে। আমাকে আসতে বলছো? হাত খালি থাকলে আসতেও পারো। 1 মিনিট পরে দুজনে একটা 2 চাকার ঘোড়া গাড়ি চেপে ঝড়ের মতো ধেয়ে চললাম ব্রিক্সটন রোড অভিমুখে। মেঘাচ্ছন্ন কুয়াশা মলিন প্রভাত, বাড়িগুলোর মাথায় বুঝি পিঙ্গল বর্ণ ঘোমটা দুলছে। বহু নিচের কাদা রঙের রাস্তার প্রতিফলন যেন। ফুর্তিতে উচ্ছল আমার বন্ধুটি পরম উৎসাহেই আমাকে বিভিন্ন বেহালার তফাৎ বোঝাচ্ছে। ক্রেমোনা বেহলার গুণাগুণ ব্যাখ্যার পর আমাতি আর স্টারিফেরিয়াসের তফাৎটা বোঝানোর সময় আমি আর গুম হয়ে বসে থাকতে পারলাম না। বললাম, তুমি তো দেখছি যে কাজে চলেছ তা নিয়ে একেবারেই ভাবছো না। ভাববার মতো উপাদান হাতে না আসা পর্যন্ত ভাবা উচিত নয়। সাক্ষ্য প্রমাণ না নিয়ে ভাবতে বসলেই বিরাট ভুল করে বসবে, সিদ্ধান্ত পক্ষপাত দুষ্ট হয়ে যাবে। উপাদান পেতে আর দেরি নেই, আঙুল তুলে বললাম আমি। এই হলো ব্রিক্সটন রোড, আর ওই সেই বাড়ি। ঠিক ধরেছ। ড্রাইভার, থামো থামো। বাড়ি থেকে শখানেক গজ দূরে গাড়ি থামিয়ে নেমে পড়ল হোমস। হেঁটে গেল বাকি রাস্তাটা। 3 নং লরিস্টন গার্ডেন্সের বাড়িটা দেখলেই কেন জানি না গা ছমছম করে ওঠে। একটা অভিশপ্ত ছাপ যেন বাড়িটার সর্বত্র। রাস্তা থেকে একটু তফাতে মোট 4খানা বাড়ি। দুটিতে লোকজন আছে, দুটি শূন্য। 3 নং বাড়িটা এই শেষ দুটির একটি। 3 সারি নিরানন্দ জানলা যেন বিষণ্ণ চোখে তাকিয়ে আছে। ঝাপসা কাচে ছানি পড়ার মতো হেথায় সেথায় দুলছে। বাড়ি ভাড়া পাওয়া যায় নোটিশ। রাস্তার বাড়ির মাঝে আগাছা বোঝাই একটা বাগান। বাগানের রাস্তা হলদেটে রঙের, ককর আর কাদায় ছাওয়া। গত রাতের বৃষ্টিতে পুরো তল্লাটাই অত্যন্ত কাদা প্যাচপ্যাচে। 3 ফুট উঁচু ইটের পাঁচিল দিয়ে ঘেরা বাগান, পাঁচিলের উপরে কাঠের রেলিং। একজন পুলিশ কনস্টেবল, একদল নিষ্কর্মা লোক পরিবৃত অবস্থায় এই পাঁচিলে হেলান দিয়ে দাঁড়িয়ে। ভবঘুরের দল পাঁচিলের ওপর দিয়ে উঁকি মেরে দেখতে চেষ্টা করছে কি কাণ্ড চলছে বাড়ির ভেতরে। ভেবেছিলাম একটু দেরি না করে হনহন করে বাড়ি ঢুকে রহস্য নিরীক্ষণে ব্যস্ত হবে শার্লক হোমস, কিন্তু সেরকম লক্ষণ দেখলাম না। উদ্দীপনাহীনভাবে পায়চারি করতে লাগলো ফুটপাতে। শূন্য দৃষ্টি নিক্ষেপ করলো আকাশে, জমি, উল্টো দিকের বাড়ি আর কাঠের রেলিংয়ের দিকে। আমার মনে হলো স্রেফ ভণ্ডামি লোক দেখানো ভান। পর্যবেক্ষণ সমাপ্ত হলে এগুলো রাস্তার কিনারায় ঘাসের পটি বরাবর চোখ রইল, কিন্তু রাস্তার ওপর। থামলো দুবার, একবার হাসলো, সহসে চেঁচিয়ে উঠল। কর্দমাক্ত পথে পায়ের চিহ্ন অনেক। পুলিশ যাতায়াত করছে বলেই অত পায়ের ছাপ পড়েছে। অত ছাপের মধ্য থেকে হোমস কি করে যে আসল জিনিসটা খুঁজে পাবে ভেবে পেলাম না। তবে ওর প্রখর ইন্দ্রিয়ের অসাধারণ ক্ষমতা এবং চোখের পলকে অনুধাবন করবার শক্তির যে নমুনা একটু আগে পেয়েছি, তাতে মনে হয় আমার চোখে যা অদৃশ্য তার অনেক কিছুই দৃশ্যমান হয়েছে ওর চোখে। দোরগোড়ায় মুখোমুখি হলাম এক দীর্ঘকায় সাদা মুখ পুরুষের সঙ্গে। হাতে একটা নোট বই, চুলগুলো স্বর্ণের মতো। হোমসকে দেখেই তীর বেগে দৌড়ে এসে 2 হাতে ওর হাত জড়িয়ে ধরে বলল গদগদ কণ্ঠে, অসীম দয়া আপনার। সব যেমন তেমনই রেখে দিয়েছি আপনার জন্য, একদম হাত দেইনি। ওইটে ছাড়া? বাগানের রাস্তার দিকে আঙুল তুলে বলল হোমস। 1 পাল মোষ গেলেও রাস্তার অবস্থা ওর চাইতে খারাপ হতো কিনা সন্দেহ। তার আগে নিশ্চয়ই সিদ্ধান্ত খাড়া করে নিয়েছ। জবাবটা এড়িয়ে গেল ডিটেকটিভ গ্রেগসন। বলল, ভেতরের ঝামেলা নিয়ে বড় ব্যস্ত ছিলাম বলে এদিকে ব্যাপারটা লেস্ট্রেডকে দেখতে দিয়েছি। ও এখানেই রয়েছে। আমার দিকে চেয়ে ব্যঙ্গ ভরে ভ্রু তুলল হোমস। বলল, তোমার আর লেস্ট্রেডের মতো দুজন বাঘা গোয়েন্দা হাজির থাকার পর তৃতীয় ব্যক্তি আর কি পাবে বলো? রিক্ত হস্তে ফিরতে হবে।
খুশি হলো গ্রেগসন। দুহাত ঘষে বলল, যা করবার সবই করেছি। তবে কি জানেন, কেসটা অদ্ভুত। আপনি আবার এইসব কেসই পছন্দ করেন। এসেছো কিভাবে? ঘোড়া গাড়িতে নিশ্চয়ই নয়, জিজ্ঞেস করলো শার্লক হোমস। আজ্ঞে না। লেস্ট্রেডও নিশ্চয় গাড়িতে আসেনি। আজ্ঞে না। চলো তাহলে ঘরের ভেতরে যাওয়া যাক। বাড়ির ভেতরে পা বাড়ালো হোমস। খাপছাড়া মন্তব্য নিয়ে আর একটিও কথা বলল না। হতভম্ব মুখ পেছনে পেছনে এলো গ্রেগসন। নগ্ন তক্তা লাগানো ধূলি ধূসরিত একটা ছোট করিডর দিয়ে শেষ হয়েছে রান্নাঘর আর অফিস ঘরে। করিডোরে বাঁ দিকে আর ডান দিকে দুটো দরজা। একটা নিশ্চয়ই বন্ধ অনেক হপ্তা ধরে, আরেকটা দরজা খাবার ঘরের। রহস্যজনক ব্যাপারটা রেখে গেছে এই ঘরে। হোমস আমার আগে ঢুকলো ঘরে, পেছনে আমি। মৃত্যুর সান্নিধ্যে হৃদঘাত মন্থর হয়ে আসে আমার, এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। ঘরটা চৌকোনা, বেশ বড়, আরও বড় মনে হচ্ছে ফার্নিচার না থাকায়। লাল শিখার মতো সমুজ্জ্বল সস্তা রুচির কাগজে মোড়া দেওয়াল, মাঝে মাঝে ছাদতলার দাগ, কোথাও কোথাও বেশ খানিকটা ছিঁড়ে ঝুলছে। তলায় বেরিয়ে পড়েছে হলদে পলেস্তরা। দরজার উল্টো দিকে একটা বাহারি ফায়ারপ্লেস, নকল সাদা মরমর দিয়ে চারদিক বাঁধানো। এরই এক কোণে এটা লাল গালার মোমবাতির তলদেশ। একটি মাত্র জানলা, এত নোংরা যে আলো আসছে অতি ক্ষীণ আর অনিশ্চিতভাবে। ম্যারমেরে ধূসরতার আবৃত করে রেখেছে ঘরের প্রতিটি বস্তু। পুরো ধুলো জমে থাকার ফলে আরও বৃদ্ধি পেয়েছে ধূসরতা। এত খুঁটিনাটি লক্ষ্য করেছিলাম পরে। আমার সমস্ত সত্তা যেন তখন হুমড়ি খেয়ে পড়েছিল মেঝের তক্তার ওপর শায়িত নিস্পন্দ দেহটির ওপর। চোখ খোলা, কিন্তু দৃষ্টি নেই সেই চোখে। ফ্যালফ্যাল শূন্য চোখে চেয়ে আছে বিবর্ণ কড়িকাঠের দিকে। বয়স 44 কি 45, মধ্যমাকৃতি, চওড়া কাঁধ, কুচকানো ছোট কালো চুল, খাটো মোটা শক্ত দাড়ি। পরনে ভারী কাপড়ের ফ্রক কোট আর ওয়েস্ট কোট, ট্রাউজার্স হালকা রঙের, কলার আর কাফ বেশ পরিচ্ছন্ন এবং পরিপাটি। পরিষ্কারভাবে বুরুশ করা টপ হ্যাটটা বসানো রয়েছে দেহের পাশে মেঝের ওপর। হাত মুষ্টিবদ্ধ, বাহু দুপাশে ছড়ানো। নৃত্য যেন বড়ই যন্ত্রণাদায়ক হয়েছে। আড়ষ্ট মুখে পরিস্ফুট এমন একটা ভয়াবহ বিভীষিকা, এবং সেই সঙ্গে একটা বিজাতীয় ঘৃণা, যার সংমিশ্রণ কোনো মানুষের মুখে কখনো আমি দেখিনি। এই উৎকট আর ভয়ঙ্কর মুখ বিকৃতির সঙ্গে নিচু কপাল, থ্যাবড়া নাক আর ঠেলে বেরিয়ে আসা চোয়াল যুক্ত হওয়ায় মৃত ব্যক্তিকে একটা অদ্ভুত নরবানরের মতো দেখতে হয়েছে। মৃত্যুকালীন যন্ত্রণায় দুমড়ে মুচড়ে অস্বাভাবিক ভঙ্গিমায় পড়ে থাকা দরুন আরও প্রকট হয়েছে নরবানর আকৃতি। মৃত্যুকে অনেক রূপে, অনেক চেহারায় আমি দেখেছি, কিন্তু সেদিন খাস লন্ডন শহরের অন্যতম মূল ধমনীর ওপর নির্মিত ছায়াচ্ছন্ন প্রকোষ্ঠে যে মৃত্যু দেখলাম, তার চাইতে ভয়াবহ আর কিছু দেখিনি। দোরগোড়ায় বেজির মতো চটপটে ক্ষীণ বপু নিয়ে দাঁড়িয়েছিল লেস্ট্রেড। অভ্যর্থনা জানালো আমাদের দুজনকেই। বলল, কেসটা সারা ফেলবে স্যার। জীবনে এরকম দৃশ্য দেখিনি। জানেন তো, সহজে বুক কাঁপে না আমার। গ্রেগসন বলল, সূত্রযুক্ত কিছু পাওয়া গেল? একেবারেই না যেন সুরে সুরে মেরালো লেস্ট্রেড। মরাটার কাছে গিয়ে নতুজানু হয়ে বসলো শার্লক হোমস, খুঁটিয়ে দেখল থেকে মাথা পর্যন্ত। তারপর চারিপাশে ছড়িয়ে ছিটে থাকা অসংখ্য রক্তের দাগের দিকে আঙ্গুল তুলে বলল, দেহে চোট লাগেনি বলছো ঠিক তো? একেবারেই ঠিক, একই সঙ্গে চেঁচিয়ে উঠিয়ে দুই ডিটেকটিভ। তাহলে এই রক্ত দ্বিতীয় কোনো ব্যক্তির, খুব সম্ভব হত্যাকারীর, আদৌ যদি সত্যি হয়ে থাকে। 1834 সালে ইট্রেক্টে ভ্যান জেনসেনের মৃত্যুর ব্যাপারটা মনে পড়ে যাচ্ছে। গ্রেগসন কেসটা মনে আছে? আজ্ঞে না, পড়িনিও, পড়া উচিত। সংশয়ে নতুন কিছু হচ্ছে না, সব হয়ে গিয়েছে। কথার সঙ্গে সঙ্গে আঙ্গুল চলছে হোমসের, তৎপর দ্রুত চঞ্চল। আঙ্গুল এত তাড়াতাড়ি টিপে দেখছে, বোতাম খুলছে, বুলিয়ে অনুভব করছে যে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এত তাড়াতাড়ি অথচ এত নিপুণভাবে যে পরীক্ষা করা যায় আগে জানতাম না। দুই চোখে কিন্তু সেই দিগন্ত বিস্তৃত স্বপ্নীল চাউনি। আগে যা বলেছি। সবশেষে মরার ঠোঁট একে তাকালো পেটেন্ট চামড়ার জুতোর শুকতলায়। বলল,
লাশ নাড়ানো হয়নি তো? আমাদের পরীক্ষার জন্য যেটুকু নাড়ানো দরকার তার বেশি নয়। মর্গে চালান করতে পারো। আর কিছু জানার নেই। 4জন লোক স্ট্রেচার নিয়ে গ্রেগসনের হুকুমের অপেক্ষায় দাঁড়িয়েছিল। হাঁকডাক শুনেই ঢুকলো ভেতরে। আগন্তুককে নিয়ে বেরিয়ে গেল বাইরে। লাশ তোলবার সময় কিন্তু একটা আংটি টং করে মেঝেতে পড়ে গিয়ে যেতেই লাফিয়ে গিয়ে ছো মেরে তুলে নিল লেস্ট্রেট। চেয়ে রইল ফ্যালফ্যাল করে। পরক্ষণে বলল গলার শির তুলে, মেয়ে ছিল এখানে? এ আংটি বিয়ের আংটি, কনের আঙ্গুলে থাকে। বলতে বলতে হাতের তেলোয় আংটি বাড়িয়ে ধরেছিল লেস্ট্রেট। হুমড়ি খেয়ে পড়লাম আমরা সবাই। না, কোনো সন্দেহই নেই, সোনার এই ছোট চক্রটি একদা এক বিয়ের কনের আঙ্গুলেই শোভা পেয়েছিল। কেস দেখছি আরো জটিল হলো, বলল গ্রেগসন। এমনিতেই ঠোঁটের জটলায় চোখে অন্ধকার দেখছিলাম, জুটল নতুন উপসর্গ। তাই নাকি? আংটি তাহলে জট বাড়িয়ে দিচ্ছে, মন্তব্য করল শার্লক হোমস। হা করে আংটির দিকে চেয়ে থাকলে নতুন কিছুই জানা যাবে না। লকেটে কি পেয়েছো বলো? এখানেই সব আছে। সিঁড়ির নিচের ধাপে স্তূপীকৃত কয়েকটি বস্তুর দিকে আঙ্গুল তুলে দেখিয়ে বলল গ্রেগসন। লন্ডনের ব্যারোট কোম্পানির তৈরি একটা সোনার ঘড়ি, নম্বর 97163। খুব ভারী আর নিরেট সোনার অ্যালবার্ট চেন, গুপ্ত সমিতির চিহ্ন আঁকা সোনার আংটি, সোনার পিন মাথাটা বুলডগের, চোখ দুটো চুনির, রাশিয়ান চামড়ার কার্ড কেস, কার্ড লেখা এনক্সে ড্রেবার অফ ক্লিভল্যান্ড, জামা কাপড়েও লেখা ইজেডি। মানিব্যাগ নেই, কিন্তু আছে 17 পাউন্ড 13 শিলিংয়ের মতো খুচরো টাকা পয়সা। বোকাশিওর ডেকামেরন বইখানার পকেট সংস্করণ, পুস্তনীতে লেখা জোসেফ স্ট্যানজারসনের নাম। দুটো চিঠি এখন লেখা রয়েছে ইজে ড্রেবারকে আর একটা জোসেফ স্ট্যানজারসনকে। কোন ঠিকানায়? স্ট্যান্ডার্ড আমেরিকান এক্সচেঞ্জের ঠিকানায়। এসে নিয়ে যাওয়ার চিঠি। দুটোই এসেছে গুইয়ন স্টিমশিপ কোম্পানি থেকে। লিভারপুল থেকে জাহাজ ছাড়ার খবর। বেচারা নিউ ইয়র্কে ফেরা তোড়জোড় করছিল। স্ট্যানজারসন সম্বন্ধে খোঁজ খবর নিয়েছ? সঙ্গে সঙ্গে ব্যবস্থা করেছি, বলল গ্রেগসন। সবকটা খবরের কাগজে বিজ্ঞাপন পাঠিয়ে দিয়েছি। লোক পাঠিয়েছি আমেরিকান এক্সচেঞ্জে, ফেরেনি এখনো। ক্লিভল্যান্ডে খবর দিয়েছ? টেলিগ্রাম পাঠিয়েছি আজ সকালে। কি জানতে চেয়েছ? ঘটনার বিবরণ দিয়ে লিখেছি এ সম্পর্কে কিছু খবর পেলে খুশি হব। যে পয়েন্টটা প্রামাণিক আর চূড়ান্ত বলে মনে হয়েছে সে সম্বন্ধে বিশদ বিবরণ জানতে চাওনি? স্ট্যানজারসন সম্বন্ধে খবরাখবর চেয়েছি, আর কিছু নয়। পুরো কেসটাই ঝুলছে যে পয়েন্টে, সেটা সম্বন্ধে কিছুই জানতে চাওনি? আরেকটা টেলিগ্রাম পাঠাবে? ক্ষুব্ধ কণ্ঠে গ্রেগসন বলল, যা বলবার সবই বলেছি। খুব খুব করে হেসে উঠল শার্লক হোমস। কি একটা কথা বলতে যাচ্ছে, এমন সময়ে বাইরের ঘর থেকে লেস্ট্রেড এসে পৌঁছালো এ ঘরে। আন্তরম্ভিতা আর আত্মতৃপ্তি ঝরে পড়েছে দুহাত খসার মধ্যে। বলল, মিস্টার গ্রেগসন, এইমাত্র একটা দারুণ গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছি। ভাগ্যিস দেওয়ালটা তন্ন করে দেখছিলাম, নইলে তো এই জিনিস সবারই চোখে এড়িয়ে যেত। সতীর চোখে এক হাত নিতে পেরে সে কি ফুর্তি খর্বকায় মানুষটার। ঝিকমিক করছে দুই চোখ, চাপা উত্তেজনা বুড়বুড়ি কাটছে চোখে মুখে। হুড়মুড় করে ভেতরে এসে বলল সল্লাসে, আসুন এদিকে দাঁড়ান এখানে। বিকট মরা সরানোর ফলে ঘরে আবহাওয়ার উন্নতি ঘটেছিল। বুটের চামড়ায় দেশলাই ঘষে জ্বলন্ত কাঠিটা দেওয়ালের উপর দিকে তুলে ধরল লেস্ট্রেড। বলল, বিজোল্লাসে দেখুন। আগেই বলেছি, ছেঁড়া কাগজের লম্বা ফালি ঝুলছিল সবকটা দেওয়ালে। এই জায়গাটায় চৌকোনা হলদে পলিস্তারা বেরিয়ে পড়েছে বেশ খানিকটা কাগজ ছিঁড়ে যাওয়ায়। হলুদ প্লাস্টারের ওপর রক্ত লাল অক্ষরে লেখা একটি মাত্র শব্দ, রাশে। বলুন, কি বুঝলেন? সাড়ম্বরে হস্ত সঞ্চালনে লেখাটি দেখিয়ে বলল লেস্ট্রেড, যেন জবর খেলা দেখাচ্ছে সার্কাসের বাজিকর। লেখাটা ছিল সবচেয়ে অন্ধকার কোণে, তাই কারো চোখে পড়েনি, দেখবার কথাও মনে হয়নি। হত্যাকারী এ লেখা লিখেছে নিজের রক্ত দিয়ে। দেখছেন না, অক্ষর থেকে রক্ত গড়িয়ে পড়েছে দেওয়ালের বেয়ে। আত্মহত্যার সম্ভাবনা তাহলে নাকচ হয়ে গেল। শব্দটা ঘরের এ কোণে কেন লেখা হয়েছিল বলুন তো? আমি বলছি, মোমবাতিটা দেখছেন? ওটা জ্বালানো হলে কিন্তু ওই কোণে আলো পড়বে সবচেয়ে বেশি, অন্ধকার আর থাকবে না। আবিষ্কারের ফলে লাভটা কি হলো?
প্রতিপক্ষকে পথে বসিয়ে দেওয়ার স্বরে বলল গ্রেগসন। লাভ? আরে মশাই, র্যাশেল। নামটা লিখতে গিয়ে বাধা পাওয়ায় র্যাশে পর্যন্ত লেখা হয়েছে। র্যাশেল নামটা কিন্তু মেয়ের। কেসটা যখন গুটিয়ে আনা হবে তখন দেখবেন জার্চিল নামে একটা মেয়ের মধ্যে আছে। হাসা খুব সোজা, মিস্টার শার্লক হোমস। আপনি খুবই চালাক আর স্মার্ট মানছি, কিন্তু জানবেন কাঙালের কথা বাসি হলেও খাটে। খর্বকায় ডিটেকটিভের মেজাজ খিচড়ে গিয়েছিল হোমসের অকস্মাৎ অট্টহাসির জন্যে। হাসি থামিয়ে এখন বলল, কিছু মনে করো না। পুরো কৃতিত্ব তোমারই। কেউ দেখে ফেলার আগেই তুমি দেখেছ এমন একটা নাম যে কাল রাতের রহস্য নাটিকার অন্যতম ব্যক্তির স্বহস্তে লেখা। ঘরটা এখনো পর্যন্ত দেখিনি। এবার যদি অনুমতি করো তাহলে দেখা যাক। বলতে বলতে হোমস পকেট থেকে ঝাঁ করে টেনে বার করলো একটা মাপবার ফিতে আর একটা মস্ত গোলাকার আতস গাছ। এই দুটি সরঞ্জাম সহ শুরু হলো তার নিঃশব্দ সঞ্চরণ ঘরের সর্বত্র। কখনো হেঁট হলো, কখনো হাঁটু গেড়ে বসল, কখনো মুখ থুবড়ে শটান মেঝের ওপর নুয়ে পড়ল। মনোযোগী হয়ে রইল নিজের কাজে আমাদের অস্তিত্ব পর্যন্ত বিস্তৃত হয়েছে মনে হলো। কেননা বিবিধ মন্তব্য ধারাবর্ষণ চালিয়ে গেল এক নাগারে, আপন মনে চাপা গলায়। কখনো হর্ষে ফেটে পড়ল, কখনো বিস্ময়ে চেঁচিয়ে উঠল, কখনো বিষাদে গুঙিয়ে উঠল, কখনো ফুর্তিতে শীষ দিয়ে উঠল বিপুল উৎসাহ আর প্রত্যাশা, যেন মূর্ত হলো ছোট ছোট চিৎকারের মধ্যে। ঠিক যেন খানদানি রক্তের উপর্যুক্ত ট্রেনিং পাওয়া একটা ফক্স হাউন্ড ঝোপের মধ্য দিয়ে ছুটোছুটি করছে। সে আগ্রহে গড়গড় করছে, হারিয়ে যাওয়া গন্ধটা নাকে না আসা পর্যন্ত স্থির থাকতে পারছে না। 20 মিনিট কি তারও বেশি সময় এইভাবে চুলচেরা মাপযোগ করে গেল হোমস হাতের ফিতে দিয়ে। কি যে ছাই মাপল আমি বুঝলাম না, কেননা আমার চোখে তার সম্পূর্ণ অদৃশ্যই রয়ে গেল। আমি না দেখলেও কিন্তু অনেক দাগ দেখেছিল একটা, এবং একটা দাগ থেকে আরেকটা দাগ কত দূর ফিতে দিয়ে মাপছিল, শুধু মেঝেতে নয়, দেওয়ালেও। ফিতে ফেলে কি যে মাপল বিন্দু বিসর্গ বুঝলাম না। একবার মেঝে থেকে ধূসর ধুলো ছোট্ট একটা স্তূপ সযত্নে তুলে নিয়ে খামে পুরে রাখলো পকেটে। সব শেষে আতচ কাজ দিয়ে দেওয়ালের লিখন নিরীক্ষণ করলো অসীম যত্নে। কিছু যেন বাদ না যায় এমনইভাবে তন্ন তন্ন করে সব কটা হরফ ম্যাগনিফাইং গ্লাসের মধ্য দিয়ে বিবর্ধিত আকারে দেখার পর মনে হলো যেন বেশ সন্তুষ্ট হয়েছে। ফিতে আর কাজ রাখলো পকেটে। হেসে বলল, কথায় বলে প্রতিভাকে অনেক কষ্ট করতে হয়, নইলে কেষ্ট মেলে না। সংজ্ঞাটা যাচ্ছে তাই হলেও ডিটেকটিভ লাইনে খাটে। শখের গোয়েন্দা, চাতুর্যপূর্ণ গতিবিধি, বিলক্ষণ কৌতূহল এবং কিছুটা অবজ্ঞা সহ লক্ষ্য করছিল গ্রেগসন আর লেস্ট্রেড। একটা ব্যাপার স্পষ্ট বুঝলাম, শার্লক হোমসের ছোটোখাটো তৎপরতাও যেন নির্দিষ্ট এবং বাস্তব লক্ষ্য অভিমুখী। এরা দুজনেই হৃদয়ঙ্গম করতে পারেনি, তাই দুজনেই শুধালো একই সাথে, বলুন কি বুঝলেন? বন্ধুবর বলল, আমি যদি তোমাদের সাহায্য করে ফেলি তাহলে তোমাদের আর বাহাবা নেওয়া হয় না। কাজ যা করছো তা চমৎকার। মাঝখান থেকে ঝাবাংলা দিতে চাই না। প্রত্যেকটা শব্দের মধ্যে ধ্বনিত হলো নিঃসীম বিদ্রোহ। তদন্ত করছো কিরকম সে খবর যদি আমাকে জানানো দরকার থাকে বলে মনে করো, তখন না হয় আমার সাধ্যমতো সাহায্য করে যাবে। আপাতত লাশ যে আবিষ্কার করেছে সে কনস্টেবলটির সঙ্গে কথা বলতে চাই। নাম ঠিকানা দেবে? নোট বই বার করে নাম ঠিকানায় চোখ বুলিয়ে নিয়ে লেস্ট্রেড বলল, জন রান্স। এখন ডিউটি নেই। কেনিংটন পার্ক গেটে 46 নম্বর অডলি কোর্টে গেলেই পাবেন। ঠিকানাটা লিখে নিল হোমস। বলল, এসো ডাক্তার, জন রান্সকে খুঁজে বার করা যাক। দুই ডিটেকটিভের দিকে ফিরে তোমাদের শুধু একটা ব্যাপার বলে যেতে চাই। শোনা থাকলে তদন্তের সুবিধা হবে। এটা খুনি একজন পুরুষ, মাথায় 6 ফুটেরও বেশি ঢ্যাঙা। পূর্ণ যুবক মাথায় যতখানি ঢ্যাঙা সে অনুপাতে পা অনেক ছোট। পুরো চৌকোনো মুখ বুটজুত পরে, ত্রিচিহ্ন পল্লীর চুরুট খায়। সে যে খুন করেছে তার সঙ্গে ঘোড়া গাড়ি চেপে এসেছিল এখানে। এক ঘোড়ায় টানা গাড়ি, গাড়িটায় 4টে চাকা। ঘোড়াটার সামনে পায়ের এক লাল নতুন, বাকি 3টে পুরনো। খুব সম্ভব হত্যাকারীর মুখ উজ্জ্বল লালচে, রক্ত যেন ফেটে পড়ছে, আর ডান হাতের আঙ্গুলের নখ আশ্চর্য রকমের বড়। সামান্য কিছু পথ নির্দেশ দিলাম, তোমাদের কাজে লাগবে। অবিশ্বাসের হাসি হেসে পরস্পর দৃষ্টি বিনিময় করে লেস্ট্রেড আর গ্রেগসন।
খুনি যদি হবে তো হয়েছে, কি করে বলে যান? শুধুই লেস্ট্রেড। বিশে অষ্টিভাবে সংক্ষেপে জবাব দিয়ে পা বাড়ায় শার্লক হোমস। দরজার কাছে গিয়ে ঘুরে দাঁড়িয়ে বলে, আরেকটা কথা লেস্ট্রেড, জার্সি একটা জার্মান শব্দ, মানে প্রতিশোধ। কাজেই খামোখা মিস জার্সেলকে খুঁজতে গিয়ে সময় নষ্ট করো না। ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে বেরিয়ে গেল হোমস। পেছনে হাঁ করে দাঁড়িয়ে রইল দুই প্রতিদ্বন্দ্বী। জন রান্স যা বলল। 3 নম্বর লরিস্টন গার্ডেন্স ছেড়ে বেরিয়ে এলাম বেলা 1টার সময়। নিকটতম টেলিগ্রাফ অফিসে গিয়ে একটা সুদীর্ঘ টেলিগ্রাম পাঠালো শার্লক হোমস। তারপর একটা গাড়ি ডেকে লেস্ট্রেড প্রদত্ত ঠিকানায় যেতে বলল গাভওয়ানকে। যেতে যেতে বলল, সাক্ষ্য প্রমাণ যত টাটকা পাওয়া যায় ততই ভালো। এই কেস নিয়ে আমার মনে আর ধোকা নেই, তাহলেও আরও খবর যদি পাওয়া যায় নেওয়া দরকার। আমি বললাম। হোমস তাজ্জব করলে আমাকে। যা বলে এলে তাকে সব জেনেই বললে? ভুল করার মতো কিছু থাকলে তো ভুল করব। অকুস্থলে পৌঁছে সবার আগে যা যা দেখলাম তা একটা গাড়ির চাকার দাগ ফুটপাতে ঘেঁষে চাকার দুসারি দাগ পড়েছে। বৃষ্টি কাল রাতেই হয়েছে, তার আগে 7 দিনে হয়নি। কাজেই চাকার গভীর দাগটাও কাল রাতেই পড়েছে। ঘোড়ার খুঁড়ে ছাপও পড়েছে কাদায় 3টি স্পষ্ট। একটা খুব স্পষ্ট, তার মনে নতুন লাল। গ্রেগসন বলেছে সকালের দিকে গাড়ি ছিল না বাড়ির সামনে। গাড়িটা কিন্তু এসেছিল বৃষ্টি আরম্ভ হওয়ার পর। সুতরাং ধরে নিলাম ওই গাড়ি চেপে গভীর রাতে দুজন এসেছিল বাড়িতে। খুব সোজা তো, কিন্তু হত্যাকারীর মাথায় কতখানি ঢ্যাঙা তা বললে কি করে? 10 জনের মধ্যে 9 জনের ক্ষেত্রে লম্বা লম্বা পা ফেলার মাপ থেকে বলে দেওয়া যায় মাথায় কতখানি ঢ্যাঙা। হিসেবটা সোজা, কিন্তু অঙ্ক দিয়ে তোমার বিরক্তি উৎপাদন করতে চাই না। লোকটার পায়ের ছাপ 2 জায়গায় পেয়েছি, বাইরের কাদায়, ভেতরের ধুলোয়। হিসেবটা যাচাই করার সুযোগও পেয়েছি। দেওয়ালের গায়ে লেখার সময়ে মানুষ মাত্রই চোখের সামনে লেখে এক লেভেলে। মেঝে থেকে 6 ফুট উঁচুতে রয়েছে লেখাটা, বাকিটা স্রেফ ছেলে খেলা। লোকটার বয়স পড়লে কি করে? যে লোক অবলীলাক্রমে 4.5 ফুট পদক্ষেপে হাঁটে, পূর্ণ যৌবন কি তার মধ্যে টলমল করছে না? বাগানের রাস্তাটুকু এইভাবে লম্বা লম্বা পা ফেলে হেঁটে এসেছে হত্যাকারী। ছোট পদক্ষেপে হেঁটেছে। পেটেন্টের চামড়া বুট সে ছোপ ভেঙে দিয়েছে, চৌকোনা মুখ বুট। এর মধ্যে রহস্য নেই ওয়াটসন। প্রবন্ধটায় পর্যবেক্ষণ আর সিদ্ধান্ত নেওয়ার যেসব নিয়মকানুন লিখেছি তারই কিছু কিছু প্রয়োগ করেছি মামুলি জীবনে। বলো, আর কি কি বুঝতে পারোনি? আঙ্গুলের নখ আর ত্রিচূর্ণ পল্লী। দেওয়ালে লেখাটা একজন পুরুষের আঙ্গুলের রক্তে আঙ্গুল ডুবিয়ে লিখেছে। আতস কাচের মধ্যে লক্ষ্য করলাম। লিখতে গিয়ে প্লাস্টারেও আঁচড় পড়েছে, নখ কাটা থাকলে আঁচড় পড়া কথা না। মেঝে থেকে খানিকটা ছাই কুড়িয়ে নিয়েছিলাম, মনে আছে? কালচে স্তরে স্তরে সাজানো। একমাত্র ত্রিচূর্ণ পল্লী চুরুটে এমনই ছাই হয়। চুরুটের ছাই নিয়ে আমায় বিশেষ পড়াশোনা আছে। এই বিষয়ে একটা প্রবন্ধও লিখেছি। বললে অহংকার শোনায়, কিন্তু যে কোনো চুরুট বা তামাকের যে কোনো ছাই দেখে আমি বলে দিতে পারি কোনটা কি ব্র্যান্ডের এবং তফাৎ কোথায়। লেস্ট্রেড আর গ্রেগসনের সঙ্গে দক্ষ ডিটেকটিভের তফাৎ ওখানেই। লালচে মুখ, ওটা একটা আন্দাজি ব্যাপার। তবে আমার বিশ্বাস ভুল হবে না। এই পরিস্থিতিতে এর বেশি জিজ্ঞেস করো না। কপালে হাত চালিয়ে বললাম, মাথা ঘুরছে আমার। যতই ভাবছি ততই রহস্যজনক ঠেকছে। ফাঁকা বাড়িতে দুজনে এলো কি মতলবে? শুধু দুজনে যে এসেছিল তার কি প্রমাণ? কচুয়ান গেল কোথায়? একজনকে বিষ খেতে বাধ্য করতে পারে? অত রক্ত এলে কোত্থেকে? হত্যাকারী হত্যা করতে গেল কেন? ডাকাতি চিহ্ন তো দেখা যায়নি। মেয়ের আংটি পাইল কোত্থেকে? সবচেয়ে বড় রহস্য, সরে পড়ার আগে দ্বিতীয় ব্যক্তি জার্মান শব্দ রাঁচি লিখতে গেল কেন? কিছুই বুঝছি না, কোনোটা যোগসূত্র খুঁজে পাচ্ছি না। সম্মতিসূচক হাসি হাসল বন্ধুপর। বলল, ছোট্টর মধ্যে সবকটা রহস্য গুছিয়ে বলল। অস্পষ্ট এখনও অনেক কিছুই, কিন্তু মূল বিষয়গুলো সুস্পষ্ট আমার মনের মধ্যে। লেস্ট্রেড বেচারি যে আবিষ্কার করে তুরুক নাচ নাচছে, ওটা আসলে পুলিশের চোখে ধুলো দেওয়ার ব্যবস্থা। পুলিশ যাতে ভুল পথে তদন্ত করে। সমাজবাদ আর গুপ্ত সমিতি নিয়ে ঘুরে মরে। ও লেখা কোনো জার্মান লেখেনি। এই অক্ষরটা জার্মান ছাদে লেখা, লক্ষ্য করেছ?
নিশ্চয়ই, কিন্তু খাঁটি জার্মান ল্যাটিন ছাদে লেখে। নিশ্চিন্ত মনে তাই বলতে পারো। একজন আনাড়ি জার্মান ছাদ নকল করতে গিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেছে, স্রেফ ধোঁকা দিয়ে বিপথে চালনা করার প্রয়াস। ডাক্তার, এর বেশি তোমায় বলবো না। জানো তো, জাদুকর হাত সাফায়ের কায়দা যদি বলেই দেয় তাহলে আর বাহাদুরি পায় না। আমার কাজের পদ্ধতি যদি বেশি বলতে থাকি, তুমি আমাকে সাধারণ মানুষের পর্যায়ে ফেলবে। কখনো না, অমন কর্ম আমার দ্বারা সম্ভব হবে না। এই পৃথিবীতে গোয়েন্দাগিরিকে পাকাপোক্ত বিজ্ঞানের আসনে তুমিই প্রথম বসালে। কথাগুলো অন্তর থেকে বলেছিলাম। বন্ধুবর তার লক্ষ্য করে আনন্দে আরক্ত হয়ে উঠল। গোড়া থেকেই দেখেছি, প্রশংসা শুনলে গলে যায় হোমস। সৌন্দর্যের প্রশংসায় মেয়েরা যেমন ডগমগ হয়, শার্লক হোমসও স্বকীয় শিল্পের প্রশংসায় বিচলিত হয় বিলক্ষণ। তাই ফের বললে, তাহলে আর একটা কথা বলা যাক। পেটেন্ট চামড়ায় বুট আর চৌকোনা মুখ বুট একই গাড়িতে এসেছে। বাগানের রাস্তা বেয়ে বন্ধুর মতো হাত ধরাধরি করে হেঁটেছে। বাড়ির মধ্যে ঢোকার পর পেটেন্ট চামড়া এক জায়গায় দাঁড়িয়ে থেকেছে, কিন্তু চৌকোনা বুট ঘরময় পায়চারি করেছে। ঘরের ধুলোতেই সে ছাপ রয়েছে। লোকটা একদণ্ড থামিনি, ক্রমাগত এদিক ওদিক করেছে, বকবক করেছে, একটু একটু করে নিজেকে তাতিয়ে খুনের প্রস্তুতি নিয়েছে। উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পায়চারি করার সঙ্গে সঙ্গে বুঝলাম ক্রমশ বেশি লম্বা পা ফেলার ছাপ দেখে। শেষকালে ক্রোধ যখন চরমে পৌঁছেছে, খুন করেছে সঙ্গীকে। যা বললাম তার কিছু জেনেছি, বাকিটা অনুমান করেছি। তদন্ত শুরু করার মতো ভালো বনেত কিন্তু পেয়েছি। এবার চটপট কাজটা শেষ করা দরকার, কেননা বিকেলে হ্যালির কনসার্টে যাব নরম্যান নেরুদার বাজনা শুনতে। এ কথা যখন হচ্ছে, গাড়ি তখন চলেছে বিবর্ণ নোংরা রাস্তার বিষণ্ণ নিরানন্দ অলিগলি দিয়ে। সবচেয়ে নোংরা নিরানন্দ গলির মুখে এসে দাঁড়িয়ে গেল গাড়ি। মৃত্যু রঙিন ইটের দেওয়ালে একটা ফাঁক দেখিয়ে কেচুয়ান বলল, অডলিকোট, এখানেই পাবেন আমাকে, ঘুরে আসুন। অডলিকোট খুব একটা আকর্ষণীয় অঞ্চল নয়। সরু গলি পথের পর পাথর বাঁধানো একটা চতুর্ভুজ ক্ষেত্র, সারি সারি হীনদর্শন বাড়ি, বিরং পোশাক পরা নোংরা চেহারা বাচ্চাদের মাঝ দিয়ে পৌঁছালাম 46 নম্বর বাড়ির সামনে। দরজায় তামার পাতে খোদাই করা রানসের নাম। খোঁজ নিয়ে জানা গেল কনস্টেবল মহাশয় এখন শয্যায়। খবর পাঠানোর পর আমাদের বসতে দেওয়া হলো সামনের সংকীর্ণ বারান্দায়। ঘুম থেকে তুলে আনার জন্য মেজাজ সপ্তমে চড়িয়ে অচিরে এলো জন রান্স। বলল, আমি তো রিপোর্ট দিয়ে এসেছি অফিসে। পকেট থেকে একটা আধগিনি বার করে চিন্তামগ্নভাবে নাচতে নাচতে হোমস বলল, আমরা বসেছিলাম তোমার নিজের মুখে ব্যাপারটা শুনতে। সোনার ছোট্ট চাকতির দিকে চেয়ে থেকে কনস্টেবল বলল, সানন্দে বলবো, বলুন কি জানতে চান? যা যা ঘটেছিল বলো তোমার মতো করে। ঘোড়ার চুল দিয়ে ঠাসা সোফায় বসলো রান্স। কপাল কুঁচকে ভেবে নিল যাতে একটা কথা বাদ না যায়। বলল, গোড়া থেকে বলছি, আমার ডিউটি রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত। হোয়াইট হার্টের মডেল আড্ডায় 11টা নাগাদ একটা মারপিট হয়েছিল, তারপর সব ঠান্ডা। একটার সময় শুরু হলো বৃষ্টি। হল্যান্ড গ্রুপ বিটের কনস্টেবল হ্যারি মার্চারের সঙ্গে দেখা হয়ে যেতে হেনরিয়েট্টা স্ট্রিটে গল্প করতে লাগলাম দুজনে। একটু পরে 2টো নাগাদ, কি তারও একটু পরে, ঠিক করলাম ব্রিক্সটন রোডে সব ঠিকঠাক আছে কিনা টহল দিয়ে এসে দেখা যাক। দারুণ নোংরা আর ফাঁকা রাস্তা। 2-1টা গাড়ি পাশ দিয়ে গেল, তাছাড়া কাউকে দেখলাম না। পাশাপাশি হাঁটতে হাঁটতে দুজনে ভাবছি এই সময় একটু জিন পেলে কি ভালোই না হতো। এমন সময় হঠাৎ একটা বাড়ির জানালায় আলোর আভা দেখলাম। লরিস্টন গার্ডেন্সের ওই 2টো বাড়িতে কেউ থাকে না আমি জানতাম, কারণ বাড়ির মালিক নর্দমা সাফ করে না, অথচ একজন ভাড়াটে টাইফয়েডে মারা গেছে সেখানে। তাই অবাক হলাম বাড়ির মধ্যে আলো দেখে। সন্দেহ হলো নিশ্চয়ই ব্যাপার সুবিধের নয়। দরজার সামনে আসতেই থমকে দাঁড়ালো, ফিরে এলে বাগানের দরজায়। কেন বলো তো? বাধা দিয়ে বলল হোমস। ভীষণ চমকে তলাক করে লাফিয়ে উঠল রান্স। বিষম বিস্ময়ে ফ্যালফ্যাল করে চেয়ে রইল শার্লক হোমসের মুখ পানে। আরে সর্বনাশ, সত্যি থমকে গিয়ে ফিরে এসেছিলাম, কিন্তু আপনি স্যার জানলেন কি করে? ভারী আশ্চর্য তো। ব্যাপারটা কি জানেন, দরজার সামনে পর্যন্ত গিয়ে বাড়ির ভেতরটা এমন খা খা অবস্থায় নিস্তব্ধ দেখলাম
যে মনে হলো একা যাওয়াটা ঠিক হবে না, সঙ্গে কাউকে রাখি। ভূতের ভয় আমার নেই স্যার, কিন্তু হঠাৎ কেন জানি মনে হলো টাইফয়েডে যে মরেছে, হয়তো সে ফিরে এসেছে নর্দমার মৃত্যু কারণটা খুঁজতে। ভাবতি গাছ ছমছম করে উঠল। ভাবলাম ফিরে যাই, মার্চারের লণ্ঠন দেখলে ডেকে নিয়ে আসি, কিন্তু কাউকেই দেখলাম না, না মার্চার না কেউ। কেউ ছিল না রাস্তায়, জ্যান্ত কেউ ছিল না, কুকুর পর্যন্ত নয়। তাই সাহসে বুক বেঁধে ফিরে এলাম। একটা দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। কোনো আওয়াজ না পেয়ে গেলাম যে ঘরে আলো জ্বলছিল। ম্যান্টল পিসের লাল মোমবাতি জ্বলতে দেখলাম। সে আলোয় দেখলাম, জানি কি দেখলে? ঘরময় কয়েকবার চরকি পাক দিয়ে লাশের পাশে হাঁটু গেড়ে বসে পড়লে। তারপর উঠে গিয়ে রান্নাঘরে দরজা খোলার চেষ্টা করলে। ভয়ার্ত মুখে ফের লাফিয়ে উঠে সন্দিগ্ধ চোখে শার্লক হোমসের দিকে চেয়ে রান্স বলল, কোথায় লুকিয়েছিলেন বলুন তো? আপনি তো দেখছি আমার চাইতে বেশি জানেন। হাসতে হাসতে নিজের নাম লেখা কার্ডটা টেবিলের উপর দিয়ে কনস্টেবলের দিকে ছুড়ে দিল হোমস। দেখো, খুনের দায়ে শেষে আমাকেই গ্রেপ্তার করে বসো না। আমি শিকারীর কুকুর, নেকড়ে নই। মিস্টার গ্রেগসন আর আমি মিস্টার লেস্ট্রেডকে জিজ্ঞেস করলেই শুনবে। আপাতত থেমো না, বলে যাও তারপর কি হলো। রান্স ফের আসন গ্রহণ করলো বটে, কিন্তু রহস্যমুদরিতা গেল না চোখ মুখ থেকে। বলল, গেটে এসে বাঁশি বাজালাম, শুনে দৌড় এলো মার্চার এবং আরও দুজন। তখনও কি ফাঁকা ছিল না রাস্তা? আচ্ছা, আমি বলতে কেউ ছিল না, তার মানে কি বলতে চাও? দাঁত বার করে হাসল কনস্টেবল। জীবনে অনেক মাতাল দেখেছি স্যার, কিন্তু কেঁদে ভাসিয়ে দেওয়া মাতাল দেখিনি। বেরিয়ে এসে দেখি রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে টলছে আর গলা ছেড়ে কলম্বাইন্স নিউ ফ্যানগল্ড ব্যানার জাতীয় একটা গান গাইছে একটা লোক। টলছে ভীষণভাবে, পড়ে যায়নি এই যথেষ্ট। কী ধরনের লোক? শুধু হলো শার্লক হোমস। অপ্রাসঙ্গিক আলোচনায় খিটখিটে স্বরে বলল জন রান্স। অসাধারণ মাতাল, হাতে কাজ থাকলে নির্ঘাত ফাটকে পড়তাম। মুখটা দেখেছিলে? পোশাক? অসহিষ্ণু স্বর শার্লক হোমসের। দেখেছিলাম বলেই তো মনে হচ্ছে। আমি আর মার্চার ধরাধরি করে খাড়া করে দিয়েছিলাম বলেই দেখেছিলাম। তাল ঢেঙা, লালচে মুখ, মুখের নিচের দিকে মাফলার দিয়ে। ওতেই হবে, সজোরে বলল হোমস। কি করলে তাকে নিয়ে? ক্ষুব্ধ কণ্ঠে বলল পুলিশম্যান। তাকে নিয়ে মাথা ঘামানোর মতো সময় ছিল না, নিজের বাড়িতেই হয়তো গেছে। জামা কাপড় কি পরেছিল? ব্রাউন ওভারকোট। হাতে চাবুক ছিল? চাবুক না, নিশ্চয়ই রেখে এসেছিল স্বগতি করে হোমস। এরপর আর তাকে দেখোনি? গাড়িও চোখে পড়েনি? না। এই নাও তোমার আদগিনি, উঠে দাঁড়িয়ে চুপে তুলে নিয়ে বলল হোমস। রান্স, জীবনে তুমি প্রমোশন পাবে না। তোমার এই মাথাটা গয়নার মতো সাজিয়ে রাখা ছাড়া আর কোনো কাজে লাগবে না। কাল রাতেই তুমি সার্জেন্টের স্ট্রাইপ পেয়ে যেতে। যাকে বগলদাবা করে তুলেছিলে এই রহস্যের সূত্র তারই হাতে। তাকেই আমরা এখন খুঁজছি। তর্ক করে লাভ নেই, চলে এসো ডাক্তার। একই সঙ্গে দুই বন্ধু রওনা হলাম গাড়ি অভিমুখে। অবিশ্বাস ভরা চোখে চেয়ে বিষম অস্বস্তির মধ্যে জন রান্স দাঁড়িয়ে রইল পেছনে। বাড়ির দিকে ছুটে চলল গাড়ি। ভেতরে বসে তিক্ত কণ্ঠে হোমস বলল, ব্যাটা গাধা কোথাকার, একটার পর একটা ভুল করে গেছে। ভাবতে পারো, এরকম একটা অতুলনীয় সুযোগ হাতের মুঠোর মধ্যে আসা সত্ত্বেও ছেড়ে দিতে পারে কেউ? আমি যে বন্ধু এখনো যে তিমিরে সেই তিমিরেই রয়েছি। এই রহস্যের দ্বিতীয় ব্যক্তির বর্ণনা তুমি একটু আগে দিয়েছ। তার সঙ্গে এই লোকটার চেহারা হুবহু মিলে যায় মানছি, কিন্তু মাথায় ঢুকছে না বাড়ি ছেড়ে চম্পট দেওয়ার পর আবার কেন ফিরে এলো সে? ক্রিমিনালদের স্বভাব কিন্তু তা নয়। আংটি আংটি আংটির জন্যই ফিরে আসতে হয়েছে তাকে। আর কোনো পন্থাতে যদি তার টিকি ধরতে না পারি, এই আংটির টোপ ফেলেই তাকে ছিপে গাঁথব। ডাক্তার, বাজি ফেলে বলছি, ওকে আমি কবজায় আনবই, কিন্তু ধন্যবাদটা তোমারই প্রাপ্য। কেন জানো? তুমি না ঠেলে ঠুলে পাঠালে এ কেসে আমায়। আমি মাথা গলাতাম না, বঞ্চিত হতাম আমার গবেষক জীবনের শ্রেষ্ঠতম গবেষণা থেকে উজ্জ্বল লাল রঙের খুনের সূত্র। আমাদের কর্তব্য তা আলাদা করে বার করা, রহস্য গ্রন্থিকে সরল করা এবং হাটের মধ্যে প্রহেলিকার হাড়ি ভেঙে দেওয়া।
আপাতত চলো লাঞ্চ খাই, তারপর শুনবো নরম্যান নেরুদার বাজনা। আহা, খাসা হাত ভদ্রমহিলার কায়দা কানুনের তুলনা নেই। সোপার সেই সুরটা এত চমৎকার বাজান। ট্রা লা 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 রে লীলা লে। গাড়ির করে হেলান দিয়ে ভরত পক্ষীর মতো মনের আনন্দে গান গেয়ে চলল শখের রহস্য সন্ধানী অ্যামেচার ব্লাড হাউন্ড, আর আমি তন্ময় হয়ে রইলাম মানব মনের মুখোমুখি রহস্য নিয়ে। গল্পের আসর বা অগ্নিলা জানিলে আপনারা শুনছিলেন এ স্টার ইন স্কারলেট, আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমসের একটি উপন্যাস। আমার এই গল্প পাঠ আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশপাশে যারা আছেন পরিচিত সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।